আমি আর ক্লাস নিব না, আজকে শেষ করে দেবো। আমি মোটামুটি দেখছি তোমাদের সিলেবাস, যা মোটামুটি পড়ানোর আমি পড়াইছি। দুই তিনটা কিছু কনসেপ্ট ছোট ছোট বাকি আছে, ওগুলো আজকে দেখাই দিচ্ছি। আমি ম্যাটেরিয়ালস দিয়ে দিব। আর একটা বড় কনসেপ্ট আছে, বাট আমি বলে দিলে তোমরা ইজি হবে, সমস্যা নেই। তো আজকেই ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। যেমন তোমরা কি ডক ফাইল দেখতেছো, শেয়ার হচ্ছে? জি স্যার। ওকে। যেমন এখানে কিছু কনসেপ্ট আছে তোমাদের সিলেবাসে ছিল, হয়তো স্কিপ করে গেছি। যেমন ধরো সোশ্যাল কন্ট্রোল, এটা ক্রাইম এন্ড ডেভিয়েন্স যে চ্যাপ্টারটা পড়ছি ওখানে ছিল। সোশ্যাল কন্ট্রোল হচ্ছে, আমরা এর আগে সিচুয়েশনাল ক্রাইম প্রিভেনশন থিওরি পড়ছি। সোশ্যাল কন্ট্রোল মানে হলো, তুমি যদি সিম্পলি যেটা মনে করতেছো যে হ্যাঁ সোসাইটিকে কন্ট্রোল করা, ইটস ওকে ফাইন। বাট একটু ফর্মালি যদি ডিফাইন করতে যাও, মানে সোশ্যাল কন্ট্রোল হলো কিছু প্রিন্সিপালস বা রুলের একটা সেট, মানে আ সেট অফ প্রিন্সিপালস অর রুলস দ্যাট আর প্রেসক্রাইব টু কন্ট্রোল আ সোসাইটি। এখন সোসাইটিকে কিভাবে তুমি কন্ট্রোল করবা? সোসাইটিকে কন্ট্রোল করতে হইলে তোমার কিছু ল অ্যান্ড অর্ডার থাকে, সেগুলা মেনটেন করতে হয়। সো তুমি যদি এই ডেফিনিশনটাকে অপারেশনালাইজ করো, তার মানে সোশ্যাল কন্ট্রোল হচ্ছে কিছু রুলস বা প্রিন্সিপালের একটা সেট, যেটা কিনা একটা সোসাইটির ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য রেডি করা থাকে। এটা হচ্ছে সোশ্যাল কন্ট্রোল। তো সোশ্যাল কন্ট্রোলের মেইন কথা হলো এটা, আর আমি এটার ডিসক্রিপশন দিয়ে দিব তোমাদেরকে। দেন আসতেছে সোশিওলজি অফ ডিজাস্টার। আমরা সাধারণত জানি ডিজাস্টারটা হচ্ছে ন্যাচারাল, বাট আমরা এটাও জানি, মানে মডার্ন এই যে এসে আমরা এটাও জেনে গেছি যে ডিজাস্টারটা ম্যান মেড বা হিউম্যান মেড হতে পারে। তো সোশিওলজি অফ ডিজাস্টার হলো সোশিওলজির সেই ব্রাঞ্চ যেটা কিনা ডিজাস্টারের ন্যাচার কজ প্লাস হিউম্যান মেড কজ দুইটা জিনিস নিয়ে আলোচনা করে। এটা হলো সোশিওলজি অফ ডিজাস্টার। মানে সোশিওলজির যেই ফিল্ড বা সোশিওলজির যেই ব্রাঞ্চ ডিজাস্টারের ন্যাচারাল কজ প্লাস হিউম্যান মেড কজ দুইটা নিয়ে আলোচনা করে। ইভেন নট দ্য ন্যাচারাল ইম্প্যাক্টস বাট অলসো সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করে ডিজাস্টারের। সেই ফিল্ড বা সেই ব্রাঞ্চটা হলো সোশিওলজি অফ ডিজাস্টার। দেন এই টপিকটার কথা আমরা বলতেছিলাম যে এটা অনেক সময় বড় কোয়েশ্চেন হিসাবে আসে, সো ইট ক্যান বি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে স্কিপ করেও না তোমরা, এটা মানে ভেরি ইম্পর্টেন্ট, সোজা কথা যেটা। সো সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট অফ ডিজাস্টারটা কি জিনিস? আমরা সাধারণত ধরে নেই ডিজাস্টারটা যেহেতু একটা ন্যাচারাল ক্যালামিটিস, সো এখানে আমরা ডিজাস্টারের নামটা আসলে ফার্স্ট অফ অল আমাদের মধ্যে আসে যে কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষ আহত নিহত হচ্ছে, এই জিনিসগুলো মানে বায়োলজিক্যাল বা ন্যাচারাল যে জিনিসগুলো এগুলো আমাদের মাথায় আসে। বাট এগুলার থেকে সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট গুলা কোনো অংশেই কম সাবস্টেন্সিয়াল না। কেমন ইম্প্যাক্ট? ধরো ইকোনমিক ইম্প্যাক্ট কি হতে পারে, একটা ন্যাচারাল ডিজাস্টার হয়ে যাওয়ার পরে কি কি ইকোনমিক ইম্প্যাক্ট হতে পারে? হতে পারে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো থাকে এগুলা ডিস্ট্রাকশন হয়, সো এটা মানুষের ইকোনমির উপর দিয়ে যায়। হতে পারে বিভিন্ন ধরনের ফার্নিচার থেকে ধরে বিভিন্ন রিসোর্সেস, বিভিন্ন ধরনের কি ডোমেস্টিকেটেড যেগুলো অ্যানিমেলস থাকে এগুলা নিহত হয়ে যেতে পারে, এগুলো ধ্বংস হয়ে যেতে পারে। সো এগুলো হচ্ছে ইকোনমিক ইম্প্যাক্ট করে, মানুষের প্রফেশন নষ্ট হয়ে যেতে পারে। যে কোনো একটা ডিজাস্টার হয়ে যাওয়ার পরে মানুষের প্রফেশনের উপর অনেক বেশি ইম্প্যাক্ট পড়ে। সো দ্যাট টার্নস আউট টু বি অ্যান ইকোনমিক ডিজাস্টার। আর সোশ্যাল ইম্প্যাক্ট কি হইতে পারে? হতে পারে ধরো এডুকেশনের উপর ইম্প্যাক্ট পড়ে, ছেলে মেয়েদের স্কুল কলেজের ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হয়ে যেতে পারে, বা রাস্তাঘাট নষ্ট হওয়ার ফলে তারা স্কুল কলেজে হয়তো যায় না, যেতে পারে না, এডুকেশন যে সিস্টেমটা একাডেমিক কার্যক্রম সেটা চালানো সম্ভব না হইতে পারে। হতে পারে জেন্ডারের ক্ষেত্রে অনেক বেশি ইম্প্যাক্ট পড়ে, যেমন উইমেনরা অনেক বেশি রেসপন্সিবল থাকে এই ন্যাচারাল ডিজাস্টার কে মানে মোকাবেলা করার জন্য, কনফ্রন্ট করার জন্য। যেমন ধরো তোমরা, তোমাদের এদিকে খুলনা আছে কারো বাড়ি? খুলনার ওইদিকে? জি স্যার। খুলনা কোন জায়গা তোমার বাসা? খুলনা মেডিকেলের পাশে। কোথায়? খুলনা মেডিকেল বয়রা। ও আচ্ছা, শহরে।
খুলনাতে তোমার বাসা তো বয়রা, মানে কয়রা আবার একটা উপজেলা আছে, তো তুমি অবশ্য ভালো জানবা ওইদিকে, স্পেশালি ওগুলো সুন্দরবনের ওই পাশটাতে। জি স্যার। হ্যাঁ, চালনা নাকি কয়রা। হ্যাঁ চালনা নামে এক ইয়ে আছে, মানে আমি ওইদিকে একটা রিসার্চ প্রজেক্টের কাজে গেছিলাম আমার এক টিচারের সাথে। তো সুন্দরবনের পাশে পশুর নদী, শিবসা নদী ওগুলো আছে। তো ওখানে আমি একটা গ্রামে মডেল ভিলেজ আছে, ওগুলো হচ্ছে ওই আইলা হওয়ার পরে, সিডর হওয়ার পরে, আইলা বা সিডর যে কোনো একটা হওয়ার পরে মডেল ভিলেজ করা হয়েছে। এবং ওখানে যেটা গিয়ে দেখলাম যে এক পাশে সুন্দরবন, মাঝে ছোট একটা নদী, এরপরে অপোজিটে গ্রামগুলা। সো ওগুলো উপকূলীয় অঞ্চল, ওখানেই এই ঝড় ঝাপটা যা যায় ওগুলা ওনাদের উপর দিয়েই যায়, সুন্দরবন অনেকাংশেই বাঁচায় দেয়। সো ওই প্রজেক্টটা ছিল মেইনলি এই ডিজাস্টারের ফলে উইমেনদের অকুপেশনের উপর কি প্রেসার পড়ে। সো ওখানে তো উইমেনদের ফর্মাল কোনো অকুপেশন নাই, বাট আমি ধরো নদীর পাড় দিয়ে যাওয়ার সময় দেখতাম যে ওখানে হালকা মানে জোরে বাতাস হচ্ছে, নদীতে ঢেউ আছে, স্টিল উইমেনরা ওই নদীতে নেমে হয়তো মাছ ধরতেছে বা ওখানে আশপাশ চাষবাসের মতো কিছু একটা করতেছে। সো ওনাদের উপর দিয়ে অনেক বেশি ইম্প্যাক্ট যায়। ধরো এক কোনো আশ্রয় কেন্দ্রে যাওয়া লাগবে, ঘরে কে অসুস্থ ব্যক্তি আছে, ঘরে কে বাচ্চা আছে, মানে এই সবগুলাকে মেনটেন করা, গোছগাছ করার দায়িত্বটা পড়ে যায় উইমেনের উপর। তো তারা কিভাবে জিনিসটাকে ট্যাকল দিতেছে, এটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট বিষয়। সো উইমেনদের উপর কি ইম্প্যাক্ট পড়ে, এটা একটা সোশ্যাল ইম্প্যাক্ট। তাদের অকুপেশন কি চেঞ্জ হয়ে যায়, ইভেন নট অনলি উইমেন, প্রত্যেকটা মানুষের, মেল ফিমেল যাই হোক, সবার অকুপেশনে চেঞ্জ চলে আসতে পারে। এগুলা হলো সোশ্যাল ইম্প্যাক্ট অ্যান্ড ওভারঅল এগুলা সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট অফ ডিজাস্টার। আমি কিছু ডেসক্রিপশন দিয়ে দিব তোমাদেরকে। আর লাস্ট থিং যেটা বাকি আছে সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। এই প্রি ইন্ডাস্ট্রিয়াল মানে হলো এগ্রিকালচারাল বলা যায়, মানে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি হওয়ার আগে যে সোসাইটিটা ছিল ওটা ছিল এগ্রিকালচারাল সোসাইটি বা প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। সো ইন্ডাস্ট্রিয়াল আর প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির মধ্যে পার্থক্যটা কি আমরা একটু দেখার ট্রাই করি। মেইন পার্থক্যটা হলো লেবারে, কোন টাইপস অফ লেবার। ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে বা সরি এগ্রিকালচারাল সোসাইটিতে লেবারটা হয় ম্যানুয়াল লেবার, মানুষ হাতে কাজ করে। আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে লেবারটা হয় মেশিনারি বেসড লেবার। এবং আমি যদি একটু মানে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড চিন্তা করি, মানে অত ডেট দিয়ে হিস্ট্রি না, জাস্ট একটা ব্রিফ যদি আমি বলি, যে এই প্রি ইন্ডাস্ট্রিয়াল থেকে, মানে প্রি ইন্ডাস্ট্রিয়াল থেকে কিভাবে ইন্ডাস্ট্রিয়ালে আসছে, বা এগ্রিকালচারাল থেকে ইন্ডাস্ট্রিয়ালে কিভাবে আসছে সোসাইটি। যখন এগ্রিকালচারাল সোসাইটি ছিল তখন মানুষ এগ্রিকালচারের পাশাপাশি আদার্স কিছু ইন্ডাস্ট্রির মতো, ইন্ডাস্ট্রি না ঠিক, আদার্স কিছু হাতে কাজ করতো। যেমন আমাদের গ্রামে আমরা ছোটবেলায় পড়তাম যে কটেজ ইন্ডাস্ট্রি বা কুটির শিল্প যেটা, বা এখনো দেখবা ওই যে টিএসসি থেকে একটু সামনের দিকে এসে যাওয়ার সময় দেখবা অনেক, মানে ঢাকা ইউনিভার্সিটি টিএসসি থেকে ওইদিকে সামনের দিকে দেখবা অনেক হাতের তৈরি মাটির জিনিসপত্র পাওয়া যায় বা হ্যান্ডিক্রাফট কিছু পাওয়া যায়। সো আমরা এগুলোকে হ্যান্ডিক্রাফট বলি। যখন প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি ছিল বা এগ্রিকালচারাল সোসাইটি ছিল তখন মানুষজন এগ্রিকালচারের পাশাপাশি কিছু এক্সট্রা কাজ করত, হ্যান্ডিক্রাফট তৈরি করত। আচ্ছা, তো ওগুলার যারা তৈরি করতো তাদেরকে বলা হতো ক্রাফটসম্যান। আমি একটু লিখি, এটা হচ্ছে ক্রাফটসম্যান। সো ক্রাফটসম্যান ছিল তারা যারা হ্যান্ডিক্রাফট তৈরি করতো, এটা ছিল প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে। এখন তাদের কাছে, ক্রাফটসম্যানদের কাছে মার্চেন্টরা আসতো, যারা ব্যবসায়ী তারা আসতো, এসে বলতো যে তাদের কত পিস হ্যান্ডিক্রাফট লাগবে। তারা ওই ক্রাফটসম্যান যারা ছিল তাদের কাছে আসলে ক্রাফটসম্যানরা একটা ডেট দিয়ে দিত, বলে দিত যে ঠিক আছে আপনি অমুক দিন এসে এই হ্যান্ডিক্রাফট এত পিস আপনি নিয়ে যাবেন। সরি। তো যখন বলতো নিয়ে যেতে, আচ্ছা আস্তে আস্তে করলো কি, পপুলেশন ইনক্রিজ করা লাগলো। সো পপুলেশন যদি ইনক্রিজ করে ডিমান্ড কি বাড়বে না কমবে? পারবে স্যার। ডিমান্ড বাড়লো। এখন পপুলেশন যখন এক্সপ্লোশন হলো আস্তে আস্তে এবং ডিমান্ড মানুষের বাড়তে লাগলো, তখন এই ক্রাফটসম্যানরা তো হাতে কাজ করতো, হ্যান্ডিক্রাফট তৈরি করতো। তো ক্রাফটসম্যানদের পক্ষে মানে হাতে কাজ করে এত কিছু সাপ্লাই দেওয়া
পসিবল ছিল না। যার ফলে যেটা হলো যে কিছু টেকনোলজির আবিষ্কার হলো, মেশিনারিজ আসলো, যে মেশিনারিজ দিয়ে ধরো পাওয়ার লুম বা বিভিন্ন ধরনের স্পিনিং মিল এই টাইপের জিনিসগুলো আসলো। তো এর ফলে যেটা হলো যে একটা মেশিন 10 জন লেবারের কাজ করতে পারতো, 10 জন কি ক্রাফটসম্যানের কাজ করতে পারতো, যে একজন সরি একটা মেশিন। এখন এই যে মেশিনগুলা এত বেশি প্রডিউস করতে পারতো, যার ফলে ডিমান্ড যতই হোক সাপ্লাই দেওয়া পসিবল ছিল। এখন এই মেশিনগুলা কেনার সামর্থ্য কার ছিল, ক্রাফটসম্যানের না মার্চেন্টের? এই মেশিনারিজ গুলার সামর্থ্য কার ছিল, ক্রাফটসম্যানের না মার্চেন্টের? স্যার মার্চেন্টের। অবশ্যই মার্চেন্টের। এখন মার্চেন্ট এই মেশিনারিজ গুলা কিনে তো নিশ্চয়ই ক্রাফটসম্যানের বাসায় নিয়ে দিয়ে আসবে না, বলবে না যে নাও তোমার আমি মেশিন দিয়ে গেলাম, তুমি এটা দিয়ে হ্যান্ডিক্রাফট তৈরি করে আমাকে দিও। তারা কি করলো, নিজেদের সুবিধাজনক জায়গায় ওই মেশিনারিজ গুলা স্থাপন করলো। স্থাপন করে ওই ক্রাফটসম্যান যারা এগ্রিকালচার এর পাশাপাশি অন্যান্য কাজ করতো, ওই ক্রাফটসম্যানদেরকে বললো যে তোমরা এবার এই সুবিধা আমার সুবিধাজনক জায়গায় এসে আমি মেশিন স্থাপন করছি, এখানে এসে তোমরা কাজ করো। সো ওই ক্রাফটসম্যানরা যারা এগ্রিকালচারের পাশাপাশি হ্যান্ডিক্রাফট তৈরি করতো, তারা মনে করলো ঠিক আছে ওখানে চলে যায়, ওখানে গেলে তো ইনকাম বেশি হবে। সো তারা তাদের এগ্রিকালচারের যে প্রফেশন ছিল সেটা ছেড়ে এই মেশিনারি বেসড লেবারের কাজ করতে চলে আসলো। এখানে নতুন একটা কনসেপ্ট বা প্রসেস আসলো, এটার নাম কি বলো? এই যে এগ্রিকালচার ছেড়ে মানুষজন মেশিনারি বেসড লেবারে চলে আসলো, এখানে কি প্রসেস আসলো? স্যার ইন্ডাস্ট্রিয়াল Industrialization. Exactly, industrialization. So the new concept emerged as industrialization. আর এইগুলো জিনিসগুলো হয়েছে হচ্ছে সব ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় আর কি। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশন, ওই সময় সবগুলাই ধরো 18th সেঞ্চুরি লাস্টের দিকে, 1789 ওই টাইপের সময়ের দিকে। সো এই যে মানুষজন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে মুভ করলো, এই ছিল প্রি ইন্ডাস্ট্রিয়াল থেকে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে মুভ করার একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি। সো আলটিমেটলি ডিফারেন্সটা হচ্ছে প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে ম্যানুয়াল লেবার বেসড ছিল, আর ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে হলো মেশিনারি লেবার বেসড সোসাইটি। এই হলো তোমাদের মোটামুটি, আমি এগুলো সবগুলো ডকুমেন্টে দিয়ে দিব। এই হলো তোমাদের মোরাললেস সিলেবাস। আই হোপ আমি যা পড়াইছি সেখান থেকে তোমরা আনসার করতে পারবা ইনশাল্লাহ। স্যার সোসিওলজি অফ ডিজাস্টার একটু বলবেন? সোশিওলজি অফ ডিজাস্টার হচ্ছে মানে এটা একটা ডিসিপ্লিন। ধরো সোশিওলজি যেমন ডিসিপ্লিন, সিভিল যেমন ডিসিপ্লিন, ট্রিপলি যেমন ডিসিপ্লিন, সোশিওলজি অফ ডিজাস্টার হচ্ছে একটা ডিসিপ্লিন যারা কিনা ডিজাস্টারের ন্যাচারাল কজ বা ইম্প্যাক্টের পাশাপাশি সোশ্যাল কজেস বা হিউম্যান মেড কজেস গুলা নিয়েও বেশি ডিসকাস করে, সায়েন্টিফিক স্টাডি করে। বুঝাইতে পারছি? মানে সাধারণত ডিজাস্টার বলতে আমরা কি মানে ন্যাচারাল দিকগুলাই, ধরো কেন হচ্ছে মিথেন গ্যাস বেড়ে যাচ্ছে বা কি গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে, মানে এই জিনিসগুলো আমরা দেখি, বা কেন ডিজাস্টার হচ্ছে বা মানে ডিজাস্টারের কারণ কি কি, ওগুলা হিসেব করলে আমরা ন্যাচারালি বা ন্যাচারাল সায়েন্সের ওয়েদার ফোরকাস্ট ওগুলা দেখি। বাট ডিজাস্টার ক্যান বি caused by social issues, can be dealt by social issues. মানে ডিজাস্টার সোশ্যাল কজেস এর ফলে হতে পারে, আবার এর সোশ্যাল ইম্প্যাক্ট থাকতে পারে, সোশ্যালি এটাকে ম্যানেজ করা যেতে পারে। এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হলো সোশিওলজি অফ ডিজাস্টার। আমি বুঝতে পারছি নাকি পেজ গোছ হয়েছে বলো তো? জি স্যার। আচ্ছা, সো দ্যাটস অল ফ্রম মাই পার্ট অ্যাবাউট দিস কোর্স। তোমাদের আমি খুব সম্ভবত একটা ক্লাস টেস্ট নিছি, একটা অ্যাসাইনমেন্ট নিছি। অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিছো সবাই? আমি চেক করি নাই, কেউ কেউ মনে হয় লেট দিছিলা। স্যার 24 তারিখ স্যার লাস্ট ডেট স্যার। আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা ক্লাস টেস্ট মনে কেউ কেউ লেট দিছিল, ঠিক আছে। সো লাস্ট ডেট অনুযায়ী তোমরা দিয়ে দিও প্লিজ, লাস্ট ডেটের পরে যাও না, গেলে আমার স্যার স্লাইড গুলো যদি একটু দিয়ে দিতেন। হ্যাঁ আমি স্লাইড গুলো দিয়ে দিব। আমি আজকে আর কালকে এই দুদিন, কালকে কি বার, মঙ্গলবার পারবো না, বুধবার রাতে আমার মনে করবা সিয়ার, ঠিক আছে? জি স্যার।
সো আমি স্লাইড গুলো সব দিয়ে দিব, দেওয়ার পরে যেটা তোমরা করবা ওই স্লাইড গুলো দেখে মানে যদি মনে হয় কোনো জিনিস বুঝতেছো না বা আমি পড়াই নাই আমাকে বলবা এই। আর পরীক্ষার ক্ষেত্রে আই হোপ আল্লাহর মতে এখান থেকেই পারবা, কিন্তু যদি আমি আসলে জানি না তোমাদের পরীক্ষা কবে হবে, এটা আসলে আদৌ কেমনে কি আমি নিজেও জানি না। স্যার ভার্সিটি থেকে কোনো সিদ্ধান্ত নিছে স্যার? আমি এখনো ডিটেলস জানি না, কোথায় জানি একটা ছেলে নোটিশ দিছে দেখছিলাম, এই ছবি কোন ব্যাচের জানি ছবি আপলোড দিছে দেখলাম, বাট আমি এখনো ফিক্স জানি না ইউনিভার্সিটি ডিসিশন। আমি একটু নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আর আমি লাস্টের ক্লাস, যেহেতু লাস্ট ক্লাস, আমি তোমাদের কাছে কিছু কথা অ্যাকনোলেজ করা উচিত। যেমন ফার্স্ট অফ অল আই মাস্ট অ্যাপোলোজাইজ যে একটু তোমাদেরকে আমি প্যারা দিছি ইন টার্মস অফ রিশিডিউলিং দ্য ক্লাসেস। আমি নিজেই একটু ঝামেলার মধ্যে, আমি বলছি তোমাদেরকে যে আমি আসলে একটা মাস্টার্স কোর্সে ভর্তি হয়েছি। সো আমি সাধারণত মানে এই যে অ্যাজ এ ইউনিভার্সিটির টিচার যে টাইপের প্যারা বা ইউজ টু হয় স্টুডেন্টরা যে হ্যাঁ অমুক সময় ক্লাস না, এই না ওই না, আমি সাধারণত ওরকম ঝামেলায় যাই না, চেষ্টা করি ফ্লেক্সিবল হওয়ার। বাট এই সেমিস্টারে এসে আমার একটু তোমাদেরকে ঝামেলা দিতে হয়েছে, সো আই মাস্ট অ্যাপোলোজাইজ ফর দ্যাট। এই আর আই হোপ কারো কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আমাকে ফোনে বলতে পারবা, মেল করতে পারবা, দুইজন সিআর আছে তাদেরকে বলতে পারবা। সো মানে মেইন কথা হচ্ছে আই এম ইজিলি অ্যাভেলেবল টু রিচ ইফ এনিথিং অ্যাবাউট ইউর একাডেমিক থিংস। আর মনে হয় আমার দিক থেকে কিছু বলার নাই। ভালো থাকো। কারো কোনো কোয়েশ্চেন আছে বা কিছু বলবা? বলো সিআর, কিছু বলবা কিনা দেখো। না স্যার, কিছু বলার নেই। আজকে তানভীর আসে না? তানভীর না ওর নাম? আরেকজন সিআর যে। জি স্যার। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করে দেই। সবাই ভালো থাকো। আছি স্যার শুনতেছি। আসো না? ঠিক আছে তানভীর, ভালো থাকো তোমরা সবাই, দেখা হবে ইনশাল্লাহ বেঁচে থাকলে। আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।